বিশ্বব্যাংক বাংলাদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার। স্বাধীন বাংলাদেশে তারা প্রায় $44 বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন প্রজেক্টে তারা আমাদের অর্থায়ন করেছে এবং ইভেন বর্তমানে প্রায় 47টি প্রজেক্ট, নানা উন্নয়নমূলক প্রজেক্টে তারা আমাদের ঋণ দিচ্ছে, যার ভলিউম কিন্তু $13 বিলিয়ন। দেশগুলো আসলে এই বাণিজ্যিক দ্বন্দ্ব কমিয়ে একটি সমতা ভিত্তিক এবং নিয়ম ভিত্তিক বিশ্ব বাণিজ্য ব্যবস্থা কিভাবে গড়ে তুলতে পারে, পাশাপাশি বিশ্বব্যাংক আমাদের প্রবৃদ্ধি অর্থনীতি নিয়ে আসলে কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রতি বছরই যে বিশ্বব্যাংকের যে ডেভেলপমেন্ট আউটলুক হয় সেটা প্রকাশ করে, সেটা বিশ্বব্যাপী প্রকাশ করে, সেখানে আমাদের একটা অংশ থাকে। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে ঢাকা অফিস, বিশ্বব্যাংকের ঢাকা অফিস আগারগাঁও, তো সেখানে আমাদের একটা প্রবৃদ্ধি নিয়ে একটা পূর্বাভাস তারা দিয়েছে যে আমাদের চলতি অর্থ বছর শেষে আমাদের প্রবৃদ্ধি 4.8% হবে, এবং যেটা গত বছরে ছিল 4%। আর এরপরে আপনার পরের অর্থ বছরে, অর্থাৎ 2025-26 অর্থ বছরে এটা বৃদ্ধি পেয়ে আপনার 6.3% হবে। তবে হ্যাঁ, এই টেকসই প্রবৃদ্ধি আমাদের টিকে রাখতে হলে তাদের কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো আমাদের অবশ্যই মিট আপ করতে হবে। যেমন আমাদের তারা কিন্তু সবথেকে বড় অ্যালার্মিং যে আমাদের আসলে জিডিপি যেভাবে বৃদ্ধি পায়, জিডিপির সাথে সাথে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেভাবে কর্মসংস্থান আমাদের বৃদ্ধি পাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার মধ্যে প্রায় 24 লাখ কিন্তু নারী। সুতরাং এই বড় একটা গ্যাপ রেখে আমরা কত দূর এগোবে, এটা নিয়েও তারা অনেক কনসার্ন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের তো সার এবং জ্বালানি এটা বাইরে থেকে আমাদের আমদানি করতে হয়, এটারও যে আমাদের যে ধার বা দেনা সেটাও কিন্তু তারা কমিয়ে আনার একটা আমাদের একটা নির্দেশনা দিয়েছে। আর একটা বিষয় হলো যে ট্যাক্স নেট, মানে কর রেট কমিয়ে এটা নেটটা কীভাবে বৃদ্ধি করা যায় যাতে সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়, এটা নিয়েও তারা আমাদের একটা রিফর্ম দিয়েছে। আর একটা দিয়েছে যে আমাদের যে রিজার্ভ সেটা কিন্তু আমাদের ওদের যে কাঙ্ক্ষিত প্রায় $17.5 বিলিয়ন, অবশ্যই এটা আমার অনেক বেশি আছে, 20 বিলিয়ন প্লাস। সুতরাং এই সংস্থাগুলোতেই তারা বেশি আমাদের নজর দিয়েছে, এবং এটা যদি না করা যায় তাহলে কিন্তু আমাদের যে প্রবৃদ্ধি এটা কিন্তু টেকসই হবে না। আর একটা কথা আপনাকে জানিয়ে রেখে, আমাদের প্রবৃদ্ধি কিন্তু এখন খুব বেশি ভালো না। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তার একটা রিপোর্ট প্রকাশ করেছে, আমাদের ওখানে প্রবৃদ্ধি মাত্র 3.69%, যেটা বিগত 10 বছরের মধ্যে কিন্তু একদম সর্বনিম্ন। সুতরাং এখানে কাটিয়ে উঠতে গেলে আমাদের এই কর্মসংস্থান বা নতুন নতুন বিনিয়োগের জায়গাগুলো আমাদের তৈরি করতে হবে। দেশগুলো আসলে নিজেদের এই অর্থনীতি সুসংগঠিত করতে কি কি ধরনের নীতি পদক্ষেপ গ্রহণ করতে পারে, এবং বিশেষ করে উন্নত এবং উদীয়মান অর্থনীতির ক্ষেত্রে ভিন্ন কৌশল প্রয়োজন হলে আপনার কি মনে হয়? আসলে আমাদের পৃথিবীটা তো একটা গ্লোবাল ভিলেজ। আসলে দেখেন যে পৃথিবীর যেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক না কেন, সেটা আমাদের উপরে নেতিবাচক বা ইতিবাচক প্রভাব পড়ে। যেমন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এটার কিন্তু সরাসরি আমাদের উপরে একটা প্রভাব পড়েছে, কারণ যুদ্ধ যেখানেই বাধুক এখান থেকে কেউই কিন্তু এখান থেকে রেহাই পায় না। তা আমার মনে হয় যে বিশ্ব যতই শান্তির দিকে যাবে বা এসব হানাহানি যুদ্ধ বিগ্রহ বন্ধ হলেই এটা আমাদের উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আপনি জানেন যে আমাদের জ্বালানিটা সব থেকে কিন্তু বেশি আসে আপনার এই যে পারস্য উপসাগরের পাশ দিয়ে, যেটা বলেন পাশ দিয়ে কাতার আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, ওই পাশে ইরান আছে, এই রুটটা দিয়ে। আপনি দেখেন যে ওখানে যেদিন ইসরায়েলের একটা হামলা হলো তারপরে কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু আমাদের যে ওয়েল যে মার্কেট প্রাইস ওইটা কিন্তু মানে হাই হতে শুরু করলো। সুতরাং বিশ্ব যতই শান্তির দিকে যাবে ততই অর্থনীতিও গতিটাও ভালোর দিকে যাবে বলে আমি মনে করি। আমরা যেমনটা জানি যে আইএমএফ বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা শুরু হতে যাচ্ছে, আসলে এখানে বাংলাদেশের প্রত্যাশাটা ঠিক কতটুকু? আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে বিশ্বব্যাংক বাংলাদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার। স্বাধীন বাংলাদেশে তারা প্রায় $44 বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন প্রজেক্টে তারা আমাদের অর্থায়ন করেছে, এবং ইভেন বর্তমানে প্রায় 47টি প্রজেক্ট, নানা উন্নয়নমূলক প্রজেক্টে তারা আমাদের ঋণ দিচ্ছে, যার ভলিউম কিন্তু $13 বিলিয়ন। তারা সাধারণত আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সেক্টর, এরপর আপনার যে কাঠামোগত যে প্রাতিষ্ঠানিক সংস্কার, নারীদের উন্নয়ন, বিদ্যুৎ সেক্টর, সড়ক অবকাঠামো উন্নয়ন, এতে ঋণ দিয়েছে।
এবং এই বিশ্বব্যাংক আসলে তো আমাদের ওখানে তো প্রত্যাশাটা অনেক বেশি হয়, কারণ যে আমাদের ঋণটা পাবো সেখানে কিন্তু প্রাথমিকভাবে সেখানে আলোচনা হয়। যেমন IMF থেকে আমরা যে 5.5 বিলিয়ন একটা লোন পাবো, সেখানে কিন্তু 3.6 বিলিয়ন আমাদের তারা ডিসবার্স করেছে, যেটা কমিটমেন্ট ছিল। এবং এখনও প্রায় এই চতুর্থ কিস্তিতে 450 মিলিয়ন মার্কিন ডলার তাদের আমাদের দেওয়ার কথা, সেটা কিন্তু এখনও দেয়নি। আমার বিশ্বাস এখানে আমাদের গভর্নর গেছেন, আমাদের অর্থ উপদেষ্টা গেছেন, এরপরে সবাই মিলে আমার আশা যে এই 450 মিলিয়ন যে মার্কিন ডলার, এই বিষয়টা এই মিটিংয়ে সুরা হবে এবং বাংলাদেশ অচিরে এটা হাতে পাবে। আর তারা যেসব সংস্কারের কথা বলেছে সেগুলো তো আমরা অনেকটা আমরা মানে সেই গ্যাপটা কিন্তু আমরা অনেকটা পূরণ করেছি। সুতরাং প্রত্যাশাটা অনেক বেশি। আর বিশ্বব্যাংক কিন্তু আমাদের সরাসরি কিন্তু টাকাটা দেয় না, তারা আমাদের টাকাটা দেয় কীভাবে, যেমন প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু লোন এখনও পাইপলাইনে আছে, যার বড় একটা অংশই কিন্তু বিশ্বব্যাংকের সাথে, সেটা আমরা এখনও ব্যবহার করতে পারিনি। এক্ষেত্রে কিন্তু দোষটা কিন্তু তাদের না, দোষটা আমাদের। কারণ তারা তো আর আমাদের নগদ ক্যাশ টাকা দেয় না, তারা কী করে যে আপনি একটা প্রজেক্ট প্রপোজাল ডিপিপি তাদের কাছে সাবমিট করবেন সঠিক ওয়েতে ERD-এর মাধ্যমে, দেন তারা যদি বুঝতে পারে যে না এটা ওকে, তারা যে বাংলাদেশ যে উদ্দেশ্যে চাচ্ছে এটা ওকে, তখন তারা সেই টাকাটা তারা ছাড় করে, মানে কিস্তি ওয়াইজ বা আপনি যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করলেন তখন তারা ERD-এর মাধ্যমে ওটা তারা ঠিকাদারকে ওটা পরিশোধ করে। এবং তাদেরও কিন্তু লোক থাকে যাতে এখানে কোনো দুর্নীতি না হয়, স্বচ্ছতা হয়, এই জন্য আর কি। উৎপাদনশীলতা আর সম্ভাব্য উৎপাদন ক্ষমতা বাড়াতে আর কি শ্রমবাজার, পণ্যমূল্য ও আর্থিক বাজারে কাঠামোগত সংস্কার এবং আন্তর্জাতিক সহযোগিতা কিভাবে কার্যকর বা বাস্তবায়ন করা যায়, এবং আসলে বিশ্বব্যাংক কোন কোন ক্ষেত্রে সংস্কার চায়? ধন্যবাদ আপনাকে। বিশ্বব্যাংক, আমি প্রথমে আপনাকে যেটা বললাম যে বিশ্বব্যাংক প্রথম সংস্কার চায় সেটা হলো আপনার ট্যাক্সের যে নেটটা এটি কিন্তু বাড়াতে হবে। কিছু প্রতিষ্ঠানে কিছু সংস্কার আছে, দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতি যাতে না থাকে, এটা কিভাবে কমানো যায় এগুলো করতে হবে। এরপরে আপনার কর্মসংস্থানটা কিন্তু বৃদ্ধি করতে হবে এবং নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ মানে কিছু পদক্ষেপ করতে হবে। এরপরে মানুষ যাতে ব্যবসা বাণিজ্য সহজেই করতে পারে, এই জন্য আপনার যাতে সহজে একটা লাইসেন্স পায়, সহজে সে গ্যাস পায়, সহজে সে বিদ্যুৎ পায়, এই বিষয়গুলো তাদের ইনশিওর করতে হবে। এই বিষয় যদি ইনশিওর না করে তাহলে আমাদের তারা যে ঋণটা দেবে তারা কিন্তু আমরা আর পরে আবার ওটা আমরা তাদের ফিরে দিতে পারবো না, কারণ তারা তো আমাদের একেবারে দেয় না। তারা দেখা যায় 0.75% হারে তাদের সার্ভিস চার্জ দিতে হয়। তবে আমরা যেহেতু বাংলাদেশ যেহেতু আপনার উন্নয়নশীল দেশ, LDC-তে গ্রাজুয়েশন হচ্ছি, সুতরাং পরবর্তী কিন্তু আমাদের ওই 2 থেকে 3% হারে লোন নিতে হবে। সুতরাং বাংলাদেশ যদি এটা দিতে ক্যাপাবল হয়, তাদের যদি সক্ষমতা বৃদ্ধি করে, এই জন্য কর্মসংস্থান বা টেকসই GDP ধরে রাখার জন্য এই তার পদক্ষেপগুলো তারা নিতে বলেছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য এবং আজকের আলোচনায় আপনাকে উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।